ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। যখন তোমার কাছে জনপ্রিয়তা ছিল না, ঠিক সেই রকমই কিন্তু তোমাকে থাকতে হবে। শুধুমাত্র কিন্তু সেটা লোক দেখানো হলে হবে না। আমার খুব ওয়ার্স দিনও, আমার যদি কোনোদিনও খুব ডাউন মনে হয়, তাহলেও আমার মনে হয় যে আমাকে পারতে হবে ওদের জন্য। শুধুমাত্র কিছু হারানোর ভয়ে আমার নেই। আমি না স্পটলাইটটার পিছনেই ছুটে যাচ্ছি সমানে। আমার মনে হচ্ছে লাইটটা এখানে নেই, লাইটটা ওখানে আছে এবং আমাকে রান করতে হবে সমানে। এটা খুব বোকামি যে আমি যদি ভাবি যে আমাকে সবাই ভালোবাসা দেবে, কিছু করার নেই। তারা সেই ফ্রাস্ট্রেশনে, ডিপ্রেশনে পড়ে পড়ে কি করব, অন্য কারোর নামে আমি সমালোচনা করছি। যারা পিছনে আছে পিছনেই থাক, তাদের জন্য সমবেদনা। একজন কথা বললো, দুজনে গলা জড়িয়ে ভাই চল আজকে খাবো, এই ব্যাক করলো, আরেক জায়গায় গসিপ হচ্ছে, আবার দেখা হচ্ছে দুজনের, উফ তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুমি দেখেছো তার স্ট্রাগল, কিন্তু হুট করে কেন এগিয়ে গেল, তাহলে আমি ওর নামে একটু খারাপ কথা বলতে শুরু করে দিই। সম্পর্ক বিষয়টা সৌমিত্রিষার কাছে কেমন? সত্যি আমি পার্সোনালি বলছি, এই কারণে কিন্তু আমি প্রেমটা করি না। টেলিভিশনের গণ্ডি পার করে বড় পর্দায় সাফল্যের পর আবার নতুন একটা মাধ্যমে তাকে দেখা যাবে ওয়েব সিরিজে, এবং ওয়েব তার ডেবিউ। এই মুহূর্তে সৌমিত্রিষা রয়েছে, আর বেশি কিছু বলতে হয় না, মানে বোঝা যায় কার কথা বলছি। খুব সুন্দর লাগছে। কেমন আছো? অনেকদিন পর দেখা। আমিও খুব ভালো আছি, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। আগে তো প্রায় রোজই দেখা হতো, আমাদের সেট ভিজিটে আসতো ওরা সবাই। তো বলতে গেলে আমার জার্নির পার্ট ওরা সবাই, কারণ আমার মানে একদম শুরু থেকে ওরা আমার সাথে সাথে পথ চলছে। তো খুব ভালো লাগছে, মানুষের এত ভালোবাসা পাচ্ছি। মানে একটা করে মিডিয়াম কমপ্লিট করছি এবং দেখছি অনেক কিছু শিখতে পারছি, অনেক মানুষের সাথে আলাপ হচ্ছে। আর সব থেকে বড় কথা কি জানো তো, মানে নানান রকম চরিত্র এবং একটার থেকে একটা সম্পূর্ণ আলাদা এরকম চরিত্রগুলো পাচ্ছি, বা আমি নিজে মানে নির্বাচনই করছি, ওরকম চরিত্রগুলোই সিলেক্ট করছি যাতে মানে অডিয়েন্সের এক্সপেকটেশনটা আমি ফুলফিল করতে পারি। তো সেইটা করে আমার নিজের অভিনয়ের দিকেও না আমি খুব এক্সপ্লোর করতে পারছি, সেজন্য আমার খুব ভালো লাগছে। এবং আমি যেটা বলছিলাম যে টেলিভিশন, বড় পর্দা, তারপর আবার এই যে তিনটে মাধ্যমে কাজ বেছে নেওয়ার একটা বিষয় থাকে, তোমার আরও একটা ছবি আসছে, তো সেখানে সৌমিত্রিষা কী কী মাথায় রাখছো যে এইভাবে কাজ বাজবো, এইভাবে কাজ করব? দেখো, আমি যেটা বললাম তোমাকে যে মানে আমি যদি কোয়ান্টিটি ভাবি, তাহলে তো এতদিনে অনেকগুলো কাজ মানে হয়তো সিনেমা বা ওয়েব অনেক কিছুই মানে হয়ে যেত, কিন্তু কাজটা বাছি ঠিক এইভাবে যে আগের চরিত্রটার থেকে পরের চরিত্রটা যাতে আমি আলাদা করতে পারি। এবং আরেকটা জিনিস, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমাকে চরিত্রটা কতটা মানুষের ভালোবাসা দেবে, কতটা আমার নিজের রেপুটেশন কতটা বাড়বে, কতটা পরিচিতি আরও বাড়বে। আর তার সাথে আরেকটা জিনিস হচ্ছে যে সেই চরিত্রটায় না কতগুলো লেয়ার্স আছে, যেখানে আমি মানে অভিনয়ের মানে নিজেকে নিজের সাথে চ্যালেঞ্জ প্রতি মুহূর্তে, যে একটা স্ক্রিপ্ট পেলাম, আমি সারাক্ষণ নিজেকে নিজে চ্যালেঞ্জ করছি যে আমাকে এটা এরকম করতে হবে, ওটা এরকম করতে হবে। সেটা ডিফারেন্ট টাইপ মানে শেডস একই মানে ক্যারেক্টারের পোর্ট্রে করার সময় যদি পাওয়া যায় তবে সেটা হয়। তো সেই জন্য আমার ওই নির্বাচন করার এই তিনটে দিকই থাকে যে আমি এভাবে কাজটা বাজবো। তো সেই জন্যেই আমার, তুমি যদি দেখো মিঠাইয়ের ক্যারেক্টারটা যেরকম ছিল, একটা ছটফটে মেয়ে যার ইংলিশ বলার ইচ্ছা এবং বিজনেস করার ইচ্ছা, কিন্তু সে পুঁথিগত শিক্ষা তার অতটা নেই, সেই ব্যাকগ্রাউন্ডের একটি মেয়ে যতটা ছটপটে হবে, মানে মিঠি আর মিঠাইয়ের কিন্তু খুব একটা পার্থক্য নেই, কিন্তু তাও আমি ডিফারেন্সিয়েট করেছি এবং অডিয়েন্স সেটাকে অ্যাপ্রিসিয়েটও করেছে। অনেকে বলতেন যে দুজনকে আলাদা মানুষ মনে হয়। তো মিঠি ছটপটে হলো, ওর আপব্রিঙ্গিংটা একটু অন্য রকমের, ও সব কিছু জীবনে পেয়েছে, ও একটু লাডলি টাইপের। তো ওই ক্যারেক্টারগুলো অবশ্যই মানে আমাকে হেল্প করেছে, যারাই আমাকে আমার চরিত্রগুলো লিখেছে, রাখি ম্যাম খুব, রাজেন দা, তারাও এত হেল্প করেছে বুঝতে চরিত্রগুলোকে। তো সেই জন্য ও দুটো ওরকমভাবে হয়েছে। তারপর রুমি যে ক্যারেক্টারটা আমি করলাম প্রধানে, রুমিও কিন্তু ওরকম ছটপটে নয়। রুমির ক্যারেক্টার ওদের দুজন থেকে বেরিয়ে আবার আলাদা। রুমি একদম ধীর স্থির একটি শিক্ষিত মেয়ে, যার একটা নিজের জীবনে কিছু করার একটা মানে টিচার হওয়ার ইচ্ছে, স্বপ্ন আছে, কিন্তু খুব রিজার্ভড, খুব মানে ওয়েল ম্যানার্ড, একটি শান্ত শিষ্ট, মানে কথা খুব বলে না, খুব জোরেও কথা বলে না, ওরকম একটা মেয়ে। সো সেটাও আলাদা একটা ক্যারেক্টার। এবং এখানে দেবী, মানে আমি এখন পুরোটা বলতে পারবো না, বাট অডিয়েন্স মানে ট্রেলার দেখে বুঝতে পারছে যে কতটা মানে রহস্য ওর ক্যারেক্টারের মধ্যেও আছে। তো আমার
এর আগেও কিছু তোমরা জানো যে আমার ওয়েবের অফার এসেছিল, কিন্তু আমার না ওটা চলছিল যে আমার মনে হচ্ছে যে আমাকে আরেকটু ওয়েট করতে হবে, মানে আমি সেই চরিত্রটা পাচ্ছি না যেটা অডিয়েন্স আমার থেকে চায়। তো যখনই অয়ন স্যার আমাকে গল্পটা শোনালেন, মানে আমি সেই দিনই বলছি স্যার আমি এটা করবো, মানে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি যে আমি কিছুটা করে দেখাবো। তো সেটাই আর কি, মানে এটাও দেবী পেয়েছি, প্লাস দশই জনের যে ক্যারেক্টার সেও খুবই মিস্টেরিয়াস একটি ক্যারেক্টার হবে। আর এইটাই আর কি, মানে এভাবেই পথ চলছি, সেটা যে কোনো মিডিয়ামেই হোক। আমি এটাই চাই যে অডিয়েন্স যাতে যেরকম চায়, কারণ কয়েকটা কাজ সফল হওয়ার পর না একটা তো কাঁধে দায়িত্ব চলে আসে, এত মানুষ আছে যারা অপেক্ষা করে ভালো কাজ দেখার জন্য, অনেক এক্সপেকটেশন। তো সেই জন্য চেষ্টা করি যে অনেকগুলো কাজ করব না, দরকার বলে কম কাজ করব, কিন্তু অডিয়েন্স যাতে দেখে বলে যে হ্যাঁ ও যেটুকু করেছে ভালো করেছে। একদমই তুমি কোয়ালিটিতে বিশ্বাসী, যেটা বলছিলে যে কোয়ান্টিটি নয়। তো একটা কথা বলো, প্রেস কনফারেন্সের দিন আমি শুনছিলাম যে জনপ্রিয়তা নিয়ে অয়ন্ত একটা কথা বলছিল যে খুব বেশি জনপ্রিয়তা হয়ে গেলে তুমি মানে তারপরে তার কাজ কেমন হবে, শুটিংয়ের কি প্রবলেম হবে, যে খুব বেশি জনপ্রিয়তা যেহেতু তোমার টেলিভিশন থেকে এসছে, তারপর প্যারালালি তুমি কাজ করছো, তো এই যে জনপ্রিয়তাটাকে ধরে রাখার একটা বিষয় থাকে, অনেকে হারিয়ে যায়। তো সৌমিত্রী এখানে নিজের কাছে কতটা মানে কমিটমেন্ট থাকে যে এই বিষয়টাকে আমি ধরে রাখবো? দেখো, ধরে মানে রাখার জন্য আমার মনে হয় যে যেরকমটা তুমি শুরুতে এসেছিলে, যখন তোমার কাছে জনপ্রিয়তা ছিল না, ঠিক সেই রকমই কিন্তু তোমাকে থাকতে হবে। শুধুমাত্র কিন্তু সেটা লোক দেখানো হলে হবে না, সেটা নিজের কাছেও সত্যিকারের থাকতে হবে। মানে হয় না, বুঝতে পেরেছো আমি কি বলছি? মানে সেটা কিন্তু নিজের কাছেও আয়নায় দাঁড়িয়ে যখন আমি তাকাবো তখন বলতে হবে, মানে যাতে নিজের কাছেও নিজে স্বচ্ছ থাকি যে আমি লোক দেখানো কিন্তু করলাম না, আমি কিন্তু সত্যিই কিন্তু আমি জনপ্রিয়তার আগে ঠিক যেরকম ছিলাম, যে মানুষটা ছিলাম, যার আপ্রাণ চেষ্টা ছিল যে আমি জীবনে কিছু করে দেখাবো, যে ক্যারেক্টারটাই পাবো আমি মানে সেটাতে জান ঢেলে দেবো, আমি টেকেন ফর গ্রান্টেড নেবো না ক্যারেক্টারটাকে। আর সব থেকে বড় কথা হলো যে মানে এটা তো কখনো হতেই পারে না যে একটা ক্যারেক্টার বা দুটো ক্যারেক্টারের জনপ্রিয়তার নিরিখে আমি পরের ক্যারেক্টারগুলো হিট করে ফেলবো। আর যদি আমি ওরকম পাই, আর আমার মনে হয় একই ধরনের ক্যারেক্টার করা, তার থেকে আমার মনে হয় আরও 3-4 বছর বসে থাকা ভালো। একই ধরনের ক্যারেক্টার, একই ধরনের প্যাটার্ন অফ ডায়লগ ডেলিভারি, একই ধরনের এক্সপ্রেশনস, তার মানে তো আমি মানে আমাদের প্রফেশনটা তো শুধুমাত্র টাকা পয়সা সবার লাগে, কিন্তু টাকা পয়সা তো শুধুমাত্র নয়। আমরা যারা শিল্পী আমাদের কন্টিনিউয়াস না, মানে আমি আমি মানে ড্রয়িং করি, আমি আর্টিস্ট বটে। তো আমি যখন ছোটোবেলায় আঁকতাম তখন আমি নতুন নতুন ডিজাইন করার চেষ্টা করতাম, নতুন নতুন। তো শুধুমাত্র কি শুধু টাকার জন্য না, শিল্পীরা কিন্তু নানান রকমভাবে নিজেদের অভিনয় বা নিজেদের যা কলা কৌশলী সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করে নানানভাবে। তো একই ধরনের কাজ নেব না। আর আরেকটা জিনিস হচ্ছে ওই জনপ্রিয়তাটা আমার মনে হয় যে দেখো, আমার থেকে ভালো বলতে পারবে যারা আমার সাথে ইন্টারাক্ট করে, যারা আমার সাথে কাজ করছে, তারা বলতে পারবে যে আমি কতটা পাল্টেছি বা আমার জনপ্রিয়তা যেটুকু আমি পেয়েছি, যেটুকু, কারণ আরও অনেক বাকি আছে, অনেক মানুষের মন জয় করা বাকি আছে, এটা কিছুই না, জনসমুদ্র বাকি আছে। তো আমি যেটুকু পেয়েছি আমার মনে হয় যে আমাকে আরও চেষ্টা করতে হবে, আরও এগিয়ে যেতে হবে, যা পেয়েছি সবটা ভুলে গিয়ে নতুন ক্যারেক্টারে জান ঢেলে জিরো থেকে শুরু করতে হবে। আমার মনে হয় যে এটুকু থাকলেই, এবং সৎ থাকতে হবে, যে ওই যে আমি দেখালাম যে আমি খুব মানে খুব আগের মতন আছি, কিন্তু না, আদৌ আমি তার নেই। আমি আদৌ শুটিংয়ে এসে খুব গড়বড় করছি, লেটে আসছি, বা আমি বলছি এটা লাগবে ওটা লাগবে, আমার ছুটি লাগবে, বাট লোককে আমি দেখাচ্ছি যে আই এম সো হাম্বল, হ্যাঁ ভালো আছে না, আমি খুব ভালো আছি। তো মানে তাহলে হবে না। এটা মানে এটা তোমার মধ্যে রয়েছে যে আমি সেটাকে বিশ্বাস করি। তো একটা কথা বলো, আমি যেটা তোমাকে বলছিলাম যে এই যে নিজের একটা ক্রেজ রয়েছে, নিজের একটা দর্শক মহল রয়েছে, পছন্দ করছো, এটাকে নিশ্চয়ই চেরিশ করো, এনজয় করো। মানে কেরিয়ারের এই গ্রাফটা শুরুর দিনটা কি মনে পড়ে সৌমিত্রিষা, যখন শুরু করেছিলে এই পজিশনে আসবো, সেই স্ট্রাগলটা? দেখো, আজকে SBF এর অফিস থেকে যখন আমি নিচের শহরটা দেখি, আমি তো অনেকবার এসেছি, হয় যখন মিঠাইয়ের পরপর কয়েকবার এসেছি, তখন হয়তো কোনো কারণে কোনো কাজ হয়ে ওঠেনি করা, স্ক্রিপ্ট শুনেছি, যেটা বললাম যে হয়তো তখন মনে হচ্ছে না এখন করব না, বা মিঠাইয়ের আগেও আমি যখন এসেছি তখন হয়তো কোনো কারণে কোনো কাজ হয়নি। তো এই অফিস থেকে নিচের দিকে তাকালে আমার মনে পড়ে পুরনো যে দিনগুলো। আমি খুব একটা তো আমার ওই স্ট্রাগল পিরিয়ড আমি এখনও স্ট্রাগল করছি, কিন্তু যখন আমি মানে জনপ্রিয়তাটুকুও পাইনি তখনের যে স্ট্রাগলটা ছিল তখনের কথাও আমার মনে পড়ে। কিন্তু আমি এটাই ভাবি যে আজকে এই দিনটা না আমি যে অডিয়েন্সের জন্য পেয়েছি, মানে তারা আমাকে এভাবে আমার হাত ধরে, ঠিক এইভাবে লিটারালি হাতটা ধরে যে আমাকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা আমি
মানে সত্যিই আমি এতটা এক্সপেক্ট করিনি, কারণ আমি দেখেছি অনেক সিরিয়াল এত জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু তারপর কোথাও গিয়ে ওই টিভির যারা অডিয়েন্স তারা হয়তো আরেকটা সিরিয়ালে শিফট করে গেছে, কিন্তু আমার অডিয়েন্স যে আমার সাথে প্রত্যেকটা ক্যারেক্টারে যেন তারাই ঢুকে যাচ্ছে, এবং যেভাবে আমার জন্মদিন বা যে কোনো কিছুতে আমার ছোট থেকে বড় অ্যাচিভমেন্টে যেন তাদের চোখে জল আসে, এই ভালোবাসাটা। এবং তাদেরও তো জীবনে ব্যস্ততা আছে, তারাও নিজেদের লাইফে ব্যস্ত, কারোর বিয়ে হচ্ছে, কারোর বেবি হবে, কারোর চাকরি আছে, তাদের কারোর বাবা মার অসুস্থতা হতে পারে, কিন্তু তারা যে ফ্যান পেজগুলো প্রমোট করে যায়, তারা যে যে কোনো কাজ আমার প্রমোট করে যায়, এত ভালোবাসা দেয়। তো আমার মনে হয় যে এই এই জিনিসটাই না আমাকে, মানে আমি চেরিশ করি। আর এটা আমাকে আমার খুব ওয়ার্স দিনও আমার যদি কোনোদিনও খুব ডাউন মনে হয়, তাহলেও আমার মনে হয় যে আমাকে পারতে হবে ওদের জন্য, শুধুমাত্র আমার অডিয়েন্সের জন্য। এই ভালোবাসাটা থাকুক। কাল রাত্রিতে আমরা দেবীকে যেভাবে দেখেছি, দেবীর ওই হাসিটা কোথাও যেন একটুখানি ম্লান হয়ে যাওয়ার মতো। তার তার গায়ে হলুদ হচ্ছে, তার বিয়ে হচ্ছে, সবটা হচ্ছে, বাট সৌমিত্র স্যার এই হাসিটা থেকে গেছে, আমরা অনেকদিন ধরেই ওকে দেখছি। তো ক্যারেক্টারটা একটু বলো, যে মানে নিজের প্রিপারেশন থাকে একটা তৈরি করা, ওইভাবে ওই ওর যে দেবীর যে পার্সপেক্টিভ সেটাকে ধরা, তো সব কিছু নিয়ে আমরা কি ঠিক করছি? যে কোনো ক্যারেক্টার যখন আমাকে স্ক্রিপ্ট শোনানো হয়, তখন আমি যে যিনি রাইটার বা যিনি ডিরেক্টর, আমি তাদের সাথে বসে তারা কেমনভাবে, কারণ তারাই তো চরিত্রটাকে পুরো এই মাটির প্রতিমার মতন করে হাত দিয়ে গড়ছে, সে কেমন হাসে, কেমন কথা বলে, কেমন চলে, কেমনভাবে চুলটা ঠিক করে, সেইগুলোটা শুধুমাত্র সেই জানবে। তাই আমি চেষ্টা করি তার কাছ থেকে গ্রাফটা বোঝার। তো এক্ষেত্রে আমার সবথেকে বড় সুবিধা হচ্ছে রাইটার এবং ডিরেক্টর কিন্তু অয়ন স্যার নিজেই, তো সেই কারণে আমার ওনার সাথে শুধু বসলেই হয়ে গেছে। আর উনি এত ট্যালেন্টেড একজন মানুষ, আমি জানতাম না যে উনি কবিও, উনি কবিতাও লেখেন খুব ভালো, তো এত গুণী। আর উনি এত সুন্দরভাবে দেবীর একটা চরিত্র ভালো, যদি আজকে যদি অডিয়েন্স বলে যে দেবী খুব ভালো করেছো, ফাটিয়ে হয়েছে, কিন্তু সেই চরিত্রটা আমি হয়তো অভিনয়টা করেছি, কিন্তু চরিত্রটা বুঝতে, মানে সেই সাইকিয়াট্রিস্টের কাজটা তো সেটা অয়ন স্যারই করেছেন। উনি যদি আমাকে ভালো করে না বুঝিয়ে দেন, তাহলে তো আমি ওই যে অত বললাম না, অত শেড, একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার, সেটা নিজে করা সম্ভব নয়। তো সেই জন্য অয়ন স্যারের সাথে বসেছি, অয়ন স্যারের সাথে কথা বলেছি, জেনেছি, এবং শুধুমাত্র সময় নয়, মানে আমাদের ইনভিটেশন শ্যুটও আমরা অনেক কিছু, যে স্যার এটা কি, এটা ওই সময়টা ও তাহলে কী ভাবছে ওই সময়টা, এবং স্যার এত সুন্দরভাবে বুঝিয়েছেন। তো আমার খুব ভালো লাগলো দেখে যখন ডাবিং করলাম। এবার নিজের কাছ তো সবারই ভালো লাগে, আপনাদের বলতে হবে কতটা ভালো লাগলো। একদমই। এবং এই যে টিমটা, ইন্দ্রাশিসদা রয়েছে, শৈরীতিদি রয়েছে, এই যে বিয়ের পরেই একটা এরকম ঘটনা ঘটছে, আমরা অয়নদা তো রয়েছেই সব কিছুর, যে রূপকারের কথা যদি বলি, তো একটু টিমটা নিয়ে বলো। যে ইন্দ্রাশির সাথে জুটি হিসেবে তোমাকে প্রথমবার আমরা টেলিভিশনে ওয়েবে দেখছি, জুটি হিসেবে দেখবো কিনা সেটা আমরা আস্তে আস্তে থ্রিলারে বুঝবো, ওয়েবে দেখছি। তো কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন, একটা নতুন প্ল্যাটফর্ম, আর তার সাথে আমার যারা মানে সহ অভিনেতা অভিনেত্রী আছে, তারা সবাই খুব দক্ষ, তারা সবাই তাদের চরিত্রগুলো সবারই খুব মিস্টেরিয়াস, এবং সবাই তাদের চরিত্র না যথাযথভাবে মানে রূপ দিতে পেরেছে। আমি ডাবিংয়েও দেখেছি, আমি যাদের সাথে পাঠ করেছি তখনও দেখেছি, তাদের সবার থেকে অনেক কিছু শেখার আছে আমার। তাদের সাথে কাজ করে খুব ভালো লেগেছে। সবার নাম আমি মানে এভাবে বলতে পারছি না, আমি সবার কথা বলছি, কারণ এখানে ইকুয়ালি ট্যালেন্টেড সবাই। তো আমি তাদের থেকে অনেক কিছু শিখেছি অভিনয়ের। আর ইন্দ্রাশিসদার সাথে জুটির কথা বললে, ইন্দ্রাশিসদার সাথে যখন আমি দেখবে একটা জায়গায় যে একটা আছে, যে ও এরকম গাড়িতে বসে এরকম একটা বিয়ার খাচ্ছে, ও এত ক্যাজুয়াল অভিনয় করেছে, মানে আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো। তো জুটি নাকি না, মানে কি ব্যাপার কি বৃত্তান্ত সেসব আমি বলতে পারবো না, কারণ সে সবটাই আপনাদের দেখতে হবে, কারণ আমি বললেও আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না, কারণ আমরাও বুঝতে পারতাম না প্রথমে। দেবীর জীবনে তো এরকম রহস্য ঘুরছে, কাল রাত্রি আসছে তার জীবনে। আমি সৌমিত্রের সাথে জিজ্ঞেস করি, রহস্য থাকতো ভালোবাসো? হ্যাঁ, দেখো, মানে আমাদের প্রফেশনটা এরকম যে যাদেরকে লাইমলাইটের সামনে থাকতে হয়, তাদের সবটাই তো ওপেন খুব, কিন্তু আমি তার মধ্যেও চেষ্টা করি যে আমার লাইফের অনেক কিছু আছে যেগুলো আমি শেয়ার সবসময় করি না, মানে অনেক কিছুই, মানে ধরো আমার কথা হচ্ছে যে হয়তো কেউ নতুন মানে একটা নতুন জুয়েলারি কেনা বা নতুন বাড়ি কেনা বা নতুন গাড়ি কেনা, সেগুলো সবসময় মানে সেগুলো আমি কিন্তু মানে আমি খুব একটা ওপেন পছন্দ মানে ভালোবাসি না আর কি। কিছু কিছু জিনিস আমার মনে হয়
কিছু অ্যাচিভমেন্ট বা কিছু কিছু ফ্যামিলির সাথে কোনো টাইম কাটানো বা কিছু কিছু জিনিস সবসময় দেওয়াটা আমার ঠিক ভালো লাগে না। তো আমার জীবনের এরকম অনেক কিছুই আছে যেগুলো রহস্য, মানে তুমি রহস্য বলছো বাট আমি ওই টার্ম থেকে বলছি না, মানে আমি খুব প্রাইভেসিটা আমি খুব গার্ড করে রাখতে পছন্দ করি, কারণ অনেকটাই তো জিনিস লাইমলাইটে থাকেই, কিছুটা জিনিস কিছুটা কিন্তু নিজের, তো সেটা আমি খুব ব্যালেন্স করি। লাইমলাইট বা এই স্পটলাইট যদি বলি, এখন স্পটলাইটটা আছে তোমার ওপর বা লাইমলাইটটা রয়েছে, আমি সেটাও বলছি, এই যে প্রত্যেক দিন ক্যামেরায় আসা, কাজ করা, একটার পর রিলিজ করা, এখন যেই কেরিয়ারের গ্রাফ চলছে সেক্ষেত্রে যদি বলি এটা অনিশ্চয়তা সবার কাজ করে, তো এইটা ভয় পাও? আমি সেটাই জিজ্ঞেস করছি যে ভয় পাও যে স্পটলাইট সরে যাওয়ার? না, আমি স্পটলাইট সরে যাওয়ার ভয় পাই না, কারণ আমি ওরকমভাবে ভাবিই না যে আমার উপরে পুরো স্পটলাইটটা আছে। আমি না স্পটলাইটটার পিছনেই ছুটে যাচ্ছি সমানে। আমার মনে হচ্ছে লাইটটা এখানে নেই, লাইটটা ওখানে আছে এবং আমাকে রান করতে হবে সমানে। তো ওই একটা ইলিউশন আমার মধ্যে কাজ করে, সেই জন্যে আমি ওটা নিয়ে বদার হই না। আমার মনে হয় আমি লাইটটার পিছনে ছুটছি। আর আরেকটা জিনিস হচ্ছে, কিছু হারানোর ভয় আমার নেই, কারণ আমি সবসময় বিশ্বাস করি যে আমার যেটুকু প্রাপ্তি, যেটুকু প্রাপ্য আমার, আমি যেটুকু লিখে এনেছি আমি ওটুকুই পাবো। আর একটার সাথে আমার কর্ম যেরকম আমি করব, আমি সেরকমভাবেই আমার লাইফে সেগুলো ফিরে আসবে। তো নিজের কাছে কর্মে যদি আমি সৎ থাকি এবং আমি যদি হার্ডওয়ার্কার হই এবং আমার ডেস্টিনিতে যেটুকু আছে সেটা আমি যতটুকুই থাকুক, তো আমার থেকে তো কেউ কেড়ে নিতে পারবে না। আজকে যদি আমি 2-3 বছর আমার যদি দেখি যে আমার কোনো কাজ নেই, 3 বছর পর যদি আমার কাছে খুব ধামাকেদার 3-4টে কাজ আসে, তো সেটা তো আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। মানে হার্ড টাইমটাও কেউ কেড়ে নিতে পারবে না, সবটাই আমাকে ভোগ করতে হবে। এবং অল্প বয়স থেকে আমি বা আমার মা ভীষণ ঠাকুর ভক্ত, গীতায় বিশ্বাসী, আমিও তাই। তাই সেই পাঠগুলো শুনেছি, পড়েছি বলেই আমি লাইফের ওই মানে খুব কম বয়সেই না ওই মানে ওই ম্যাচিউরিটিটা আমার মধ্যে চলে এসেছে, যে ওইভাবে হারানোর কিছু নেই, আমার কোনোটাই আমার নয়, যেটা আমার ডেস্টিনিতে আছে সেটা আমি পাবো। হ্যাঁ। মা বাবা কি বলে সমিতিশা, মানে শুরুর দিন থেকে জার্নিটা, তাদেরও অনেকটা স্ট্রাগল, অনেক কন্ট্রিবিউশন তোমার এই পুরোটাতে? সব কিছু মানে বাবা মার মানে ইচ্ছেতেই আমার এই প্রফেশনে আসা, বাবা মার এত মানে আমার পিছন সব জায়গায় যাওয়া, কোথাও মিটিং হচ্ছে, কোথাও এটা হচ্ছে, কোথাও এটা হচ্ছে, বাবা মা মানে গেছে, আমি হয়তো 3টে অবধি না খেয়ে আছি বলে তারাও 2জন না খেয়ে আছে, অনেক স্ট্রাগল, অনেক কিছু। মানে এখনও অবধি, মানে এখনও তো আমিও তো আমার লাইফে আমার কাজে স্ট্রাগল করছি, কেউ তো মানে তুমি যতই যেটুকু লাইমলাইট তুমি বলছো বা যেটুকু তুমি বলছো, সেটাই তো সব নয়, মানুষ তো আরও চায়, মানুষ তো আরও নিজের পায়ে দাঁড়াতে চায়, তো সেই জন্য তো এখনও স্ট্রাগল করছি। এবার সেই স্ট্রাগলের এতে কিন্তু বাবা মা এখনও আছে, মানে কখনো এই যে শুটিং করছি, রাতে 2টো বেজে গেল, মা বাবা না খেয়ে হয়তো বসে আছে, আমি ফিরবো তারপর খাবে, এরকম অনেক কিছুই আছে আর কি। তো আমার পুরো জার্নি স্ট্রাগলের যে যাচ্ছে, তাতে আমার বাবা মা পুরোপুরি আমার সাথে একদম মানে আমার সাথে না দুটো এরকম 2টো রডের মতন, পিলারের মতন সাপোর্ট হয়ে আমার সাথে দাঁড়িয়ে আছে। তো সেই জন্যেই কিন্তু আমি এই মানে যেটুকু আমি পেয়েছি আমার জীবনে সবটাই ওদের জন্য। দেখো, আলোচনা থাকলে সমালোচনা থাকবেই, দুটোই পাশাপাশি চলে। তো এই যে টেলিভিশন করা, টেলিভিশন থেকে আসা, সব কিছু নিয়ে, এবং ব্যক্তিগত সম্পর্ক, কিছু সম্পর্ক থাকে এবং কিছু সম্পর্ক চলে যায়, সব কিছু নিয়ে একটা আলোচনা হয়েছে, একটা সমালোচনাও হয়েছে। তো এই বিষয়টা, পুরো বিষয়টাকে তুমি কীভাবে হ্যান্ডেল করেছো? অনেকে বলেছে সৌমিত্রী স্যার চেঞ্জ হয়ে গেছে, তার সে অহংকারী হয়েছে এবং টার্মটাই করে। আমি আমার কথা আমি জানি যে কে মানুষটা চেঞ্জ হয়েছে, কিন্তু অনেকের যে পার্সপেক্টিভটা থাকে, তোমার যেরকম ফ্যান রয়েছে, তারা অনেকে আবার ট্রোলারও রয়েছে, হেটার্সও রয়েছে, তো সব কিছু ডিলিং করার বিষয়টা কীভাবে দেখো? দেখো মানে একটা মানুষকে সবাই তো ভালোবাসতে পারে না, এবং এটা খুব বোকামি যে আমি যদি ভাবি যে আমাকে সবাই ভালোবাসা দেবে। তবে এটুকু বলতে পারি যে ওই ঘাটতিটা পূরণ হয়ে যায় যখন এতগুলো মানুষ ভালোবাসে এবং এত নিঃস্বার্থভাবে ভালোবাসে, তখন যারা ভালোবাসে না বা যারা তুমি যেটা বললে যে ট্রোল করছে বা হোয়াট এভার, তাদের কিছুই কিন্তু মানে রাখে, সেগুলো কিন্তু জোক হিসেবে আমি নিই, এবং আমিও জোক হিসেবেই দেখবে সেগুলোর মানে কোথাও কিছু যদি কেউ তোমরা বলো যে জানো এটা বলেছে, মানে ও তাই, তাহলে এটা বলো, তো ওরকম আর কি। আর বলে সমালোচনা, দেখবে সমালোচনা করা
সময়টা না, যারা দ্য পিপল হু আর অ্যাট দ্য টপ তাদের সমালোচনা করার সময় নেই, কারণ তারা নিজেদের বেটারমেন্টে নিজেদের গ্রোথে এত ব্যস্ত এবং তাদের হাতে এত কাজ, মানে যে কোনো ফিল্ড আমি বলছি কিন্তু, কারণ এই সমালোচনা তো সব ফিল্ডেই হয়, তোমার ফিল্ডেও হতে পারে। তো যদি তাদের মধ্যে যাদের প্রচণ্ড কাজ হাতে এবং যারা প্রচুর নিজেকে বেটার করতে ব্যস্ত, তাদের না অন্য কাউকে নিয়ে বসে একটা জায়গায় সমালোচনা করার সময় নেই। তো যারা টপে আছে না, তারা এক একজনকে মানে আরও ইন্সপায়ার করে, তোর এই কাজটা আমার ভালো লাগলো, আমিও চেষ্টা করছি। কিন্তু যারা কিচ্ছু করার নেই যাদের, তারা না কাইন্ড অফ ফ্রাস্ট্রেটেড, তাদের জন্য সমবেদনা, কারণ তারা ইচ্ছা করে হয়তো করছে না, মানে তাদের কাছে যেহেতু কিছু করার নেই, তারা সেই ফ্রাস্ট্রেশনে ডিপ্রেশনে পড়ে পড়ে কী করব, তো তার অন্য কারোর নামে আমি সমালোচনা করছি। তো তুমি সবসময় দেখবে যারা উপরে আছে তারা কোনো দিনও কারোর নামে সমালোচনা করে না। যারা নিচে পড়ে আছে, যাদের কিছু নিজের লাইফে ভাবছে না, অথচ তারা যদি নিজের কথা ভাবতো, তারা কিন্তু একটা জায়গায় পৌঁছাতে পারতো। তো যারা পিছনে আছে পিছনেই থাক। সম্পর্কের এখানে আমি যদি ওয়েবেও আসি, একটা সম্পর্কের টানাপোড়েন তো রয়েছেই। বউ এদিকে, তোমার তৃতীয় ব্যক্তি বিয়ে করে আসছে, সব কিছু নিয়ে টানাপোড়েন। সম্পর্ক বিষয়টা সৌমিত্রিষার কাছে কেমন? সব সম্পর্কের কথা যদি বলি, কতটা আগলে রাখার বা ওই মানুষটার সাথে অ্যাটাচমেন্টটা তোমার খুব প্রয়োজন হয়? সম্পর্কের মধ্যে না, যে কোনো সম্পর্কে বিশ্বাস, সততা আর রেসপেক্ট মানে শ্রদ্ধা, এই তিনটে কমন। মানে বাবা মাকেও আমায় বিশ্বাস করি, আমি বাবা মাকে আমি শ্রদ্ধা করি, আর আমি খুব সৎ বাবা মার প্রতি। আমি তাদেরকে কোনোদিনও তাদের ক্ষতি চাইবো না, তাদের পিছনে কোনো কথা বলবো না, তার কোনো ক্ষতি করব না। এই তিনটে তারাও আমাকে তাই, ভাই বোনের ক্ষেত্রে তাই, জেঠু জেঠিমার ক্ষেত্রে তাই, বা যারা মানে বড় বউয়ের ক্ষেত্রেও তাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রেও তাই। এই তিনটে আমার মনে হয় খুব কমন। আর তুমি যদি বলো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, তাহলে আমার মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে না এইগুলোর সাথে আরেকটা জিনিস হয়, হচ্ছে দুজনের যেহেতু আমাদের মেয়েরা হাউস ওয়াইফ নয়, আমাদের মেয়েরা অনেক কাজ করছে। তো কিছু ছেলের, আমি কিন্তু সব ছেলে বলছি না, সবাই এক হয় না, কিছু মেয়েও খারাপ হয়। তো কিছু ছেলেদের এরকম হয়তো থাকে যে তাদের ওয়াইফ যদি একটু বেশি নিজেদের প্রফেশন, যে প্রফেশনেই থাক, যে একটু বেটার প্লেসে আছে, ভালো কাজ করছে, বা তার কোয়ালিফিকেশন বেশি, বা তার পপুলারিটি বেশি, তাহলে তার হয়তো একটা ইগো কাজ করে। সেই কারণে কিন্তু অনেক সম্পর্ক ক্ল্যাশ করে যায়। আমি এরকম আমার মনে হয়, আমি দেখেছি, আমার চেনা পরিচিতি আমি অনেকের দেখেছি যে সেই ম্যারেজটা সাকসেসফুল যখন মেয়েটা কম সাকসেসফুল ছেলেটির থেকে, বা মেয়েটা নিজের সব কিছু ছেড়ে শুধুই ঘর সংসারটাই সামলাচ্ছে। সেইখানে আমি দেখেছি যে দুজনের মধ্যে খুব ভাব, এরকম অনেক আমি দেখেছি, আমি সব বলছি না, কিন্তু অনেকে খুব ভালো আছে, দুজনে দাপিয়ে কাজ করছে। তো ওই জিনিসটা আমার মনে হয় যে ওই ইগোটা এবার মেয়েদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। মানে আমি যে ছেলেদের নিয়ে বললাম, বিকজ আমি ফিমেল, সেই জন্য আমি আমার পার্সপেক্টিভ বললাম। একজন ছেলের ক্ষেত্রেও তাই, একটা মেয়েরও কিন্তু এরকম হতে পারে যে তার মনে হচ্ছে যে একটা ইগো হার্ট হচ্ছে। তো এই জিনিসটা থাকলে আমার মনে হয় তোমার অ্যাচিভমেন্ট মানে আমার অ্যাচিভমেন্ট। এবং সত্যি আমি পার্সোনালি বলছি, এই কারণে কিন্তু আমি প্রেমটা করি না, কারণ আমি হয়তো কারোর সাথে কথা দেখো, প্রেম হয় কি কথাবার্তা, প্রেম মানে ডেট করেছি হয়তো, কিন্তু সেখানে আমার হয়তো অনেককেই মনে হয়েছে যে সে হয়তো আমার মানে আমাকে কেউ ভালো বললে, বা সে আমার প্রফেশন বা আমার অডিয়েন্স বা যা কিছু, সে হয়তো ঠিক নিতে পারছে না, তার প্রবলেম হচ্ছে, তো তখন আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যাই। এই জন্য কোথাও কি একটা ওই ভয়টা কাজ করে যে না বাবা ডেট এইভাবে করবো? ভয় যাতে না হয়, কারণ কোথাও ভালোবেসে ফেললে তো ভয় আসে। সেজন্য আমি এগোনোর আগেই না এরকম 10 পা আমি অনেক 10 জায়গা থেকে পিছিয়ে দিয়েছি, বুঝেছো তো, যাতে ওই ভালোবাসায় না পড়তে হয়। ভালোবাসায় পড়লে কি সৌমিত্রিষা একদম মানে ওই প্রেমে থাকবো, ভালোবাসা মানুষটার কাছে থাকবো সেই রকম? তাই তো হয়, যে কোনো মেয়ে বা যে কোনো ছেলে যারা খুব মন দিয়ে ভালোবাসে, কোনো স্বার্থ ছাড়া ভালোবাসে, তাদের তো তাই হয় যে এত কথা বলছি, কিন্তু যদি ফাট করে ওরকম কারোর সাথে ভালোবাসা হয়ে যায়,
তখন তো মানে সব যেন মেনে নিতে ইচ্ছা করবে, সব রেড ফ্ল্যাগস তখন গ্রিন হতে শুরু করবে। তো সেই জন্য আমি অনেক জায়গা থেকে এরকম মানে হয় না, কথাবার্তা হয়ে কারোর সাথে ভালো লেগেছে, কথা হয়েছে, কিন্তু আমি হয়তো সেখানে আমার পছন্দ হলো না, এই যাবতীয় কিছু, কেউ রেসপেক্ট কোনোটার হয়তো যে এই যেটা বললাম ইগোর যে ব্যাপারটা, তো এইগুলো আমার মনে হয় যেহেতু আমি বিয়ে বা লং টার্মে আমি ভাবি, তো সেই জন্য যেখানে আমার এরকম হতে পারে পরবর্তীকালে, সেখানে কেন আমি শুধু শুধু তার সাথে নাম জড়াবো। এই দেবীর একজন বন্ধু আছে যে একদম ডিরেক্ট বলেই দিচ্ছে, সমিতি সে খুব কাছের বন্ধু ইন্ডাস্ট্রিতে হয় বা তোমার হয়েছে? শুধু ইন্ডাস্ট্রি বলা যাবে না, যে ইন্ডাস্ট্রিতে জিজ্ঞাসা করছি, কারণ এখন এই প্রফেশনটাতে ধরো তুমি রয়েছো, মানে অনেকে বলে ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না, তোমার হয়েছে? আমি বলবো যে কোনো জায়গায় যে কোনো প্রফেশনেই ডিপেন্ড করে দুটো বন্ধুর মধ্যে ট্রান্সপারেন্সিতে কতটা। একজন কথা বললো, দুজনে গলা জড়িয়ে ভাই চল আজকে খাবো, এই ব্যাক করলো, আরেক জায়গায় গসিপ হচ্ছে, সেখানে চুপ আছে কিনা, বা সেখানে তাদের সাথে তাদের মতন করে ওর নামে বিচিং করছে কিনা, ও তো জানে না। আবার দেখা হচ্ছে দুজনের, উফ তুই আমার বেস্ট ফ্রেন্ড, বা তুই আমার সব থেকে কাছের বন্ধু, বা উল্টো দিকে ভাইস ভার্সা। তো আমার মনে হয় যে ওই ট্রান্সপারেন্সিটা থাকলে যে কোনো প্রফেশনে বন্ধুত্ব টিকে যায়। আরেকটা জিনিস হচ্ছে যে আমার বন্ধু যদি এগিয়ে যায় আমি তাকে চেরিশ করব। আর যদি আমার ইগো হয় যে আমার সাথেই তো ছিল, চলছিল, হুট করে কেন এগিয়ে গেল, তুমি দেখেছো তার স্ট্রাগল, কিন্তু হুট করে কেন এগিয়ে গেল, তাহলে আমি ওর নামে একটু খারাপ কথা বলতে শুরু করে দিই। বা তার থেকে আরেকটা থার্ড পয়েন্ট হচ্ছে, তার থেকে আমি কিছু বেনিফিট পাচ্ছিলাম, সেটা হয়তো আমি আর পাচ্ছি না। তো তখন ওই জিনিসগুলো না থাকলে যে কোনো প্রফেশনেই বন্ধু থাকবে না। আর এই তিনটে জিনিস যদি হয় তাহলে যে কোনো প্রফেশনেই বন্ধু থাকবে। তুমি মিলিয়ে নিও, তোমার প্রফেশনের ক্ষেত্রেও তাই। জীবনে এরকম কেউ আছে যাকে সমিতি একদম মানে ওই বলে না যে ভরসার জায়গা, বিশ্বাস, মা বাবার পরে সব কিছু বলতে পারো, এরকম কোনো মানুষ রয়েছে? আমার হ্যাঁ, আমার মাসি আছে, আমার আন্টি আছে। আমি ওদের দুজনকে মানে খুবই, মাসিকে আমি ছোটদি বলি, আমার আন্টি আছে, তার সাথেও আমাকে অনেক জায়গায় দেখা যায়। তো ওরা দুজনেই আমার লাইফের অনেক মানে বড় জায়গায় আছে, ওদেরকে আমি সব কথা বলি। ওই সার্কেলটা কতটা বিশ্বাস করো যে খুব বেশি বড় সার্কেল নিজের মধ্যে যত বড় হচ্ছি তত বেশি বুঝতে পারছি যে নিজের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী নিজের পরিবার ছাড়া আর কেউ হতে পারে না। আর মানে সব কিছু এরকম চেঞ্জ হতে পারে, শুধুমাত্র পরিবার পারে না। কাজের মাধ্যমটা অনেকটা বেড়েছে, আরও বাড়ুক, আরও সুন্দর সুন্দর কাজ আসুক। নিজের পরিবর্তন লক্ষ্য করেছো যে আমি এটা ছিলাম, এই ভুলগুলো জীবনে আর করবো না, বা এটা আমার বদল হয়েছে? একদম, আমার ভুল আমি অনেক করেছি এবং সেগুলোতে আমার কোনো রিগ্রেট নেই। আমি হয়তো মানুষকে বিশ্বাস করে ভুল করেছি, আমি হয়তো আর অনেকটা বেশি মানে সরল ছিলাম আগে, এখন একটু চালাক হয়েছি। হ্যাঁ, তো আমি আগে খুব মন দিয়ে ভাবতাম, এখন একটু ব্রেন দিয়েও ভাবি যে কেউ স্বার্থের জন্যই মিশছে, নাকি সে মানে আজকে ফোনটা করলো, আজকে এটা দরকার, তো আমি তখন ভাবি যে আজকে এই ফোনটা কেন করলো, কিছু কি স্বার্থ, আগে হ্যাঁ তাই কি এটা দরকার, আচ্ছা আমি দিচ্ছি। তো সেইগুলো এখন বুঝতে শিখেছি। আর সব যা ভুল করেছি সেগুলোতে আমার কোনো আক্ষেপ নেই, কারণ আমি জীবনে অনেক ছোটো বয়সে অনেক কিছু শিখে গেছি, তাই না? ভুলগুলো থেকে তো আমরা জীবনে অনেক শিক্ষা পাই, যে ভুলগুলো হয়তো বড় জায়গায় গিয়ে আমার ভুল হলো না। আরেকটা পরিবর্তন যদি বলো যে, তাহলে আমি বলবো আমি নিজের অনেক গ্রো করেছি, মানে অভিনয়ের দিক থেকে নিজের পার্সোনাল লাইফে আমি অনেক গ্রো করেছি। বিকজ মানে আমি পুরোপুরি এখন ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে গেছি তো, এবং ভগবানেও খুব আর কি আস্থা, তো আমি ওই পুরোটা আমার পরিসরটা ওরকম হয়ে গেছে। সেই জন্য আমি অনেক স্পিরিচুয়ালি বা অভিনয়ের দিক থেকে অনেক শিখছি, গ্রো করছি। সমিতি কি একটু শান্ত হয়ে গেছে? না, শান্ত হইনি। আমি বলছি শোনো, আমি যখন মিঠাই করতাম তখন যেহেতু আমি রোজ একই ডায়লগ বলছি, তখন হয়তো আমার কাছে কমেন্ট এসছে, আমি কোথাও একটা ভিডিও দিয়েছিলাম কাল রাত্রির প্রমোশনাল, তো সেখানে আমি যে গলায় কথা বলছি নিজের গলায় কথা বলছি, এবার আমাকে তোমার গলাটা পাল্টে গেছে। এবার আমি তাকে বলে কি মিঠাই দিতে আমাকে গলাটা আনতে হতো, সো দ্যাট বাচ্চা থেকে বয়স্ক সবাই যাতে ওই আদুরে গলাটা পছন্দ করে, যে দাদু কেমন আছো, ভালো আছো, আচ্ছা চা খাবে, তাহলে চা করে দিচ্ছি। তো ওই গলাটা যেহেতু আমি সারাক্ষণ বলছি, আওড়াচ্ছি, সে কারণে তোমাদের সাথে যখন থাকতাম তখন ওরকমই হয়ে যেতাম, ওরকমই দোষী, ওরকমই মানে কথা বলার স্টাইল, ওগুলো হয়তো চলে আসতো। বাট ওই আর কি, মানে এখন যেহেতু কোনো ক্যারেক্টার অতটা লং পিরিয়ড নেই, সেই জন্য সেটা খুব একটা মাথায় ভর করে না, এখন ওই জন্য পুরোপুরি সমিতির সঙ্গে কথা বলতে পারি। আমরা দেবীকে দেখছিলাম, দেবী একটু ইমোশনাল, একটু তার খারাপ লাগা ভালো লাগা রয়েছে, একটু দুঃখ রয়েছে অনেকটা, যাই হোক আমরা দেখলে বুঝতে পারবো। সমিতি একটা কথা বলো, এই
আলো লাইট সব কিছু ভীষণ, ও খুব পজিটিভ একটা মানুষ, এই হাসি সব সময়, কিন্তু একটা টাইমের পর তো নিজের পার্সোনাল জোন খারাপ লাগা রয়েছে, যেটা শুধু নিজেই বুঝতে পারো। তো ওই দুঃখ কষ্টগুলোকে কিভাবে হ্যান্ডেল করো, বা নিজের সাথে কতটা ডিল করতে পারো যে খারাপ লাগাগুলোকে? আমার একটা মানে ইয়ে হচ্ছে কি, আমি যত কাজে থাকি না আমি তত ভালো থাকি। আমার আমাকে যত কাজ দেবে আমি তত আমার মানে মনে হয় যে হ্যাঁ ভালো, এই হেডেকটাই ভালো। যত আমার টাইম মানে রেস্টের হবে তত বেশি। আর বিশেষ করে আমার ডিপ মানে রাতের দিকে না আমার খুব থটস নানান রকমের চলে আসে। তো যত কাজের মধ্যে থাকি আমি তত ভালো থাকি। আর মন খারাপগুলোকে আমি কিছুক্ষণ 1-2 ঘন্টা আমি হয়তো কেঁদে ফেঁদেও নিই, যে খুব কেঁদে ফেঁদে নিলাম, তারপরে আমি গিয়ে আয়নায় দেখি যে বাহ তোরটা পিঙ্ক লাগছে, নাকটাও পিঙ্ক লাগছে, খুব সুন্দর, গালে লাল লাল লাগছে, ন্যাচারাল গ্লো। তারপর আমি আবার পজিটিভ হয়ে যাই। একদম, এবং খুব ভালো থাকো। কাল রাত্রি আমরা 6 তারিখ থেকে স্ট্রিমিং হবে, দেখবো। তো কি বলবি সেটা দর্শকদের, এই এত ভালোবাসা সব কিছু নিয়ে, এবং আরও নতুন নতুন কাজ? আমি ভীষণ এক্সাইটেড আমার নতুন কাজ কালরাত্রি নিয়ে, কারণ আপনারা সবাই চাইতেন আমি এই ধরনের ক্যারেক্টার একটা করি, এরকম একটা ওয়েব করি। তো এটা আমার ওয়েব ডেবিউ। আমি সবাইয়ের উপর খুব আস্থা আমার, যে আপনারা সবাই আমার নতুন কাজে যেভাবে আমার পাশে থাকেন সেভাবে পাশে থাকবেন। আমার প্রথম ওয়েব সিরিজ কালরাত্রি আসছে হইচইতে 6 ডিসেম্বর। আপনাদের যাদের সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর দেখুন কালরাত্রি, আর জানান কেমন লাগলো। ধন্যবাদ।